গাঙের পাড়ে ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু আরিফের গায়ে ঘাম জমছিল। সুন্দরবনের এই অংশে মোবাইল নেটওয়ার্ক নেই, নেই কোনো পথঘাটের চিহ্ন। গাইড হিসেবে নেওয়া স্থানীয় যুবক রবিন পিছনে ফিরে বলল, স্যার, ওই বটগাছের পরেই ওই বাংলোটা। কিন্তু সন্ধ্যার পর সেখানে থাকবেন না। আরিফ হেসে উত্তর দিল, ভূতের ভয় দেখাচ্ছ? আমরা তো সিনেমা বানাতেই এসেছি। দলের বাকিরা, শমী, তানিম আর জয়া, একটা অপরিচিত ভয়ে নিঃশ্বাস আটকে রাখল। বটগাছের ডালপালা যেন মৃত মানুষের হাতের মতো ঝুলে পড়েছে। গাছের গোড়ায় কে যেন সদ্য ফুলের মালা রেখে গেছে, গন্ধটা অস্বস্তিকর, পচা গোলাপের মতো। রাত নামতেই বাংলোর বাতি নিভে গেল। জানালা দিয়ে উকি মারছিল এক জোড়া লাল চোখ। রাতের অন্ধকারে বাংলোর বারান্দায় সমীর সিগারেটের আগুনটা যেন একা লড়াই করছিল। তার হাত কাঁপছিল। ক্যামেরা ব্যাগের ভিতর থেকে সে পুরনো ডায়েরিটি বের করল, যেটা গ্রামের মোল্যের কাছ থেকে ধার করেছিল। পৃষ্ঠা উল্টাতেই এক গুচ্ছ শুকনো গোলাপের পাপড়ি ছড়িয়ে পড়ল মাটিতে। ডায়েরির প্রথম পাতায় লেখা নিশিথিনী দেবী নয়, অভিশাপ। সে ফিরে আসবে। শমী মুখ ফিরিয়ে তাকালো বাইরে, বটগাছটার দিকে। অমাবস্যার চাঁদ নেই, তবু গাছটার গুড়ির কাছে কি যেন সাদা একটা আলো নাচছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল, একটি অজানা নম্বর থেকে। কানে ঠিক যেন কেউ ফিসফিস করল, ওই গাছের নিচে আমার কথা শোন। ভিতরে ঢুকে সে তানিমকে জাগাল। তুই কি শুনলি? কেউ ফোন করেছিল। তানিম চোখ ঘষতে ঘষতে বলল, শমী, রাত ৩টে বাজে। ফোন টোন কি? এখানে নেটওয়ার্ক নেই। পরের দিন সকালে শমী কেউ ছিল না। আরিফ ও দল খুঁজে পায় শমীর ক্যামেরা, বটগাছের গোড়ায় পড়ে আছে। ফুটেজ শুধু বিকৃত আওয়াজ আর ঝাপসা ছবি, কিন্তু শেষের দিকে স্পষ্ট দেখা যায় একটি মহিলার ছায়া, তার হাতে লাল চুড়ি। স্থানীয়রা জোর দেয়, নিশিথিনী তাকে নিয়েছে। দলের মধ্যে উত্তেজনা ছড়ায়। জয়া, আরিফের সহকারী, গুপ্ত রেকর্ড ঘেঁটে আবিষ্কার করে ১৯৪৭ সালের একটি সংবাদপত্রের কাটিং, জঙ্গলে ডাইনি বলিয়ে যুবতীর পিটুনি, মৃত্যু রহস্যজনক। দলটি স্থানীয় ওঝা, গণেশ চক্রবর্তীর সাথে দেখা করে। তিনি সতর্ক করেন, নিশিথিনীর আত্মা ক্ষুধার্ত। সে শুধু রক্ত চায়, আর তার অভিশাপের বীজ যারা রোপণ করেছিল, তাদের বংশধরদের। ওঝা একটি তালিকা দেয়, ১৯৪৭ সালের সেই ঘটনায় জড়িত পরিবারের নাম: রহমান, চৌধুরী, সরকার। আরিফ, তানিম এবং জয়া চমকে যায়, এগুলো তাদেরই পদবি। রাতে তানিমের ব্যবহার অদ্ভুত হতে শুরু করে। সে বাংলোর আয়নায় নিজের প্রতিবিম্বের সাথে কথা বলে, আমি তোমার আদেশ মানব। সকালে তানিমকে পাওয়া যায় বটগাছের নিচে, মুখে কাদা, চোখ বুজে। তার হাতে একটি মাটির পাত্র, ভিতরে নরকঙ্কালের আংটি। ওঝা শনাক্ত করে, এটা নিশিথিনীর গয়না। দলটি আবিষ্কার করে বাংলোর নিচে একটি গোপন কক্ষ। সেখানে ১৯৪৭ সালের ঘটনার ছবি, নিশিথিনীকে বাঁধা, মুখে কালো কাপড়, আর ভিড়ের হাত থেকে রক্ত ঝরছে। দেওয়ালে লেখা, যারা আমাকে মেরেছে, তাদের সন্তানেরা আমার দাস হবে। সম্পূর্ণভাবে নিশিথিনীর নিয়ন্ত্রণে চলে যায়। সে দলটিকে বটগাছের নিচে খনন করতে বাধ্য করে, যেখানে নিশিথিনীর কঙ্কাল ও একটি রক্তলেখা পাথর পাওয়া যায়। ওঝা একটি যজ্ঞের আয়োজন করেন, কিন্তু নিশিথিনীর আত্মা বলি চায়, একজন জীবিত মানুষ। বাংলোর ছাদে কার পদচারণা? শব্দটা থেমে গেল ঠিক যখন জয়া মোমবাতি নিয়ে উপরে উঠল। নদীর পানি কালো হয়ে এসেছে, যেন কেউ তাতে কালি ঢেলে দিয়েছে। স্থানীয় এক বৃদ্ধা গল্প বলেন, নিশিথিনীর ভূত সাপ হয়ে ঘুরে বেড়ায়। তার চোখে যদি তাকাও, তুমি পাথর হয়ে যাবে। আরিফের স্বপ্নে নিশিথিনী তাকে বলে, তোমার দাদা আমার গলায় দড়ি দিয়েছিল। এখন তুমি আমার দাস। বটগাছের নিচে মাটি খোঁড়া হচ্ছিল। তানিমের হাতের নখ ভেঙে রক্ত ঝরছিল, কিন্তু সে যেন ব্যথা পাচ্ছিল না। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। জয়ার চিৎকারে বাংলোর সবাই ছুটে এল। থামো, ওকে থামাও। আরিফ তানিমকে ঝাপটে ধরে, কিন্তু তানিমের শক্তি যেন ১০ মানুষের সমান। সে আরিফকে ছুঁড়ে ফেলে দিল। মাটিতে আছড়ে পড়ার আগে আরিফ দেখল, তানিমের মুখে এক অদ্ভুত হাসি। নিশিথিনীর হাসি। ওকে নিয়ন্ত্রণ করছে ওই ভূত। গণেশ ওঝা তার ঝুলি থেকে সর্ষে বীজ ছিটিয়ে দিলেন। শিগগির
আগুন জ্বালাও, এটা নিশিথিনীর কবর। দলের সদস্যরা কেঁপে উঠল। খননের জায়গায় এখন স্পষ্ট দেখা যাচ্ছিল এক নারী কঙ্কাল, তার গলায় লাল চুড়ি, আর হাড়ের আঙুলে আঁকা রক্তের চিহ্ন। কঙ্কালের পাশে ছিল একটি কালো পাথর, যাতে লেখা, যে আমার রক্ত মাটিতে মিশিয়েছে, আমি তার বংশের রক্তে স্নান করব। গণেশ ওঝা মন্ত্র পড়তে শুরু করেন। আগুনের ঘিরে তিনি রাখলেন ধূপ, লাল সিঁদুর, আর একটি মোরগ। কিন্তু তানিম হঠাৎ ঝাঁপিয়ে পড়ল মোরগটার ওপর। তার হাঁসফাঁস শব্দ থামতেই সবাই দেখল তানিমের হাতে মোরগের রক্ত, আর মুখে সেই রক্তের ছোপ। সে গর্জন করে বলল, এটুকু যথেষ্ট নয়, একজন মানুষ চাই। জয়া পিছিয়ে গেল, তার গায়ে তানিমের দৃষ্টি আটকাল। না, না, সে চিৎকার করতেই বাংলোর সমস্ত জানালা হঠাৎ বন্ধ হয়ে গেল। আরিফ গণেশ ওঝার দিকে ছুটে গেল। কি করব, আমাদের বাঁচান। ওঝা কপালে ঘাম মুছলেন। 1947 সালে তোমার দাদা নিশিথিনীর গলায় দড়ি দিয়েছিল। অভিশাপ ভাঙতে হলে তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে, নয়তো সবাই মরবে। আরিফের চোখে ভেসে উঠল তার দাদার ডায়েরির পাতা, যেখানে স্বীকারোক্তি ছিল, আমরা মেরেছি তাকে। সে নির্দোষ ছিল। হঠাৎ বাতাসে গন্ধ এল পচা গোলাপের। বটগাছের ডালে ডালে জমে উঠল কালো মেঘ। আরিফ পিছন ফিরে দেখল, শ্মশানের আলোয় দাঁড়িয়ে আছে নিশিথিনী। তার গলার দড়ি, চোখ দুটি কোটর কালো। সে হাসল, ঠোঁটহীন মুখ থেকে রক্ত ঝরল। তোমার রক্ত চাই। নিশিথিনী আঙুল তুলে নির্দেশ দিল জয়ার দিকে। জয়া দৌড়াতে চাইল, কিন্তু মাটি থেকে শেকড় বেরিয়ে তার পা ঝাপটে ধরল। তানিম ধারালো দা নিয়ে এগিয়ে এল। আরিফ চিৎকার করল, থামো, আমার রক্ত নাও। সে দা টেনে নিয়ে নিজের হাতের তালু কাটল। রক্ত গড়িয়ে পড়ল নিশিথিনীর কঙ্কালে। নিশিথিনী বিকট চিৎকার করল, তার দেহ ধোয়া হয়ে মিলিয়ে গেল। তানিম মাটিতে লুটিয়ে পড়ল, জ্ঞান হারাল। আগুনে ধরে যায়। দলটি পালাতে গিয়ে আবিষ্কার করে, নিশিথিনীর অভিশাপ পুরো গ্রাম জুড়ে ছড়িয়েছে। নদীর পানি রক্তে লাল, গাছের পাতায় মানুষের মুখ। গণেশ ওঝা মারা যান এক রহস্যময় পরিস্থিতিতে। তার শেষ কথাটি ছিল, অভিশাপ শেষ হয়নি, সে ফিরে আসবে পূর্ণিমার রাতে। আরিফের রক্তপাত শুধু সাময়িক সমাধান দিয়েছে। নিশিথিনীর কঙ্কালের গহ্বর থেকে একটি শিশুর কান্না ভেসে আসে। জয়া, যে গর্ভবতী, সে স্বপ্নে দেখে নিশিথিনী তার গর্ভের সন্তানকে চাইছে। আরিফের ক্ষতস্থান থেকে রক্ত পড়া থামে না, যেন নিশিথিনী এখনও তার ভিতরে আছে। সুন্দরবনের হরিণগুলো পাগলের মতো মানুষের দিকে হামলা করল। তাদের চোখেও ছিল লাল আভা। বৃষ্টি নামল রক্তের, মাটি তৃষ্ণার্ত শিয়ালের মতো তা শুষে নিল। শেষ অধ্যায় প্রকাশ পায়, গণেশ ওঝাই ছিলেন নিশিথিনীর প্রেমিক, যে 1947 সালে তাকে বিশ্বাসঘাতকতা করেছিল। তার মৃত্যুই আসল অভিশাপের চাবিকাঠি। বাংলোর চারিদিকে আগুনের লেলিহান শিখা। ধোয়ার মধ্যে আরিফ আর জয়া দৌড়াচ্ছিল, কিন্তু পথ যেন শেষ হয় না। নদীর দিকে যেতে গিয়ে তারা থমকে দাঁড়াল। নদীর জল এখন রক্তের মতো লাল, আর তীরে সারি সারি শিয়াল বসে আছে, তাদের চোখ জ্বলজ্বল করছে নিশিথিনীর মতো লাল আভায়। এদিকে গণেশ ওঝার গলার আওয়াজ ভেসে এল। তারা ছুটে গেল এক ভাঙা মন্দিরের দিকে। ওঝা হাঁপাচ্ছিলেন, তার গায়ে রক্তের দাগ। আমার সময় শেষ, কিন্তু অভিশাপ এখনও চলবে। তিনি কাশতে কাশতে বললেন, নিশিথিনীর সঙ্গে আমারও ইতিহাস আছে। হঠাৎ মন্দিরের মূর্তি ভেঙে পড়ল। গণেশ ওঝার বুক থেকে রক্তের ফোয়ারা ছুটল। শেষ নিঃশ্বাসে তিনি ফিসফিস করলেন, ও 1947 সালে আমার সন্তান ছিল। নিশিথিনীর গর্ভে। নিশিথিনীর অভিশাপে সুন্দরবনের প্রকৃতি বিকৃত হয়ে গেছে। গাছের পাতায় মানবমুখ ফুটে উঠেছে, আর ডালে ডালে ঝুলছে রক্তাক্ত শুটকি। স্থানীয়রা পাগলের মতো আচরণ করছে, কেউ কেউ নিজের হাত নিজেই কামড়াচ্ছে, রক্ত খাচ্ছে। জয়া লক্ষ্য করল, তার পেটে কালো দাগ দেখা দিয়েছে। স্বপ্নে নিশিথিনী তাকে বলে, তারা চিহ্ন, তোমার সন্তান আমার নতুন শরীর হবে। আরিফ গণেশ ওঝার ডায়েরি খুঁজে পায়। তাতে লেখা, নিশিথিনীর আত্মা শুধু পূর্ণিমাতেই সম্পূর্ণ শক্তি পায়। ওই রাতেই সে একটি জীবিত দেহে প্রবেশ করবে। ডায়েরিতে আরও লেখা, 1947 সালে গণেশ ও নিশিথিনীর গোপনে বিয়ে হয়েছিল। কিন্তু গণেশের পরিবার তাকে প্রত্যাখ্যান করায়
নিশিথিনীকে ডাইনি সাজিয়ে হত্যা করা হয়। বটগাছের নিচে খনন করা কবর থেকে এক শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। দলটি সেখানে গিয়ে দেখে নিশিথিনীর কঙ্কালের পাঁজরের খাঁচায় একটি ক্ষুদ্র কঙ্কাল, মাথায় কালো চুলের গুচ্ছ। জয়া স্পর্শ করতেই শিশুর কঙ্কালটি গুঁড়িয়ে গেল। হঠাৎ তার পেটে তীব্র ব্যথা উঠল। সে চিৎকার করে বলল, ও আমার ভিতরে আছে। পূর্ণিমার আলোয় বাংলোর ধ্বংসাবশেষে এক আলো জ্বলল। নিশিথিনীর আত্মা এবার জয়ার দেহে প্রবেশ করতে চায়। আরিফ তাকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু জয়ার চোখ লাল হয়ে যায়। এবার কেউ আমাকে থামাতে পারবে না, নিশিথিনী জয়ার কণ্ঠে বলল। সে মন্ত্র পড়তে শুরু করল। আকাশে কালো মেঘ জমে বৃষ্টি নামল, কিন্তু বৃষ্টির ফোঁটা রক্তের। আরিফ গণেশ ওঝার ডায়েরি থেকে জানে, নিশিথিনীর আত্মা শুধু তার নিজের রক্তেই শান্তি পেতে পারে। সে নিজের বুক চেঁচে রক্ত ঝরালো মাটিতে। জয়ার মুখ থেকে নিশিথিনীর চিৎকার ভেসে এল, না, এটা সম্ভব নয়। রক্তের স্রোতে নিশিথিনীর আত্মা মাটির নিচে টেনে নেওয়া হয়। জয়া জ্ঞান হারালো। পূর্ণিমা ঢেকে গেল। গ্রামে আবার নীরবতা ফিরে এল। কিন্তু কতক্ষণের জন্য? আরিফ আর জয়া গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু যাত্রাপথে জয়ার গায়ে কালো দাগ বাড়তে থাকে। সে গুনগুন করে ওই পুরনো গান, নিশিথিনী, এসো না ফিরে। সুন্দরবনের নদীর তীরে বটগাছের নিচে এক কিশোরীকে দেখা যায়, সে জয়ার মতোই দেখতে। তার হাতে লাল চুড়ি। অভিশাপ কখনো মরে না, সে শুধু ঘুমায়। হাসপাতালের ডেলিভারি রুমের লাইট জ্বলজ্বল করে নিভে গেল। জয়ার চিৎকারের আওয়াজে পুরো করিডোর কেঁপে উঠল, কিন্তু ওই চিৎকার কি শুধুই প্রসব ব্যথার? নার্সরা পিছিয়ে গেল যখন শিশুর কান্না শোনা গেল। একেবারে একজন পূর্ণবয়স্ক নারীর কর্কশ চিৎকারের মতো। মা মা! শিশুটি কাঁদল না, বরং হাসল। তার মুখে রক্তের ফোঁটা। জয়া অচেতন হয়ে পড়ল। যখন তার চোখ খুলল, শিশুটিকে তার কোলে দেওয়া হলো। নার্সরা ভয়ে কাঁপছিল। ম্যাম, শিশুটির গায়ে এই জন্মচিহ্ন। নার্সটি জয়ার কাঁধে স্পর্শ করতেই পিছিয়ে গেল। শিশুর পিঠে ছিল কালো দাগ, একটি বটগাছের আকৃতি, ঠিক যেন সুন্দরবনের সেই অভিশপ্ত গাছ। শিশুটির নাম রাখা হয় অনিমা। সে যখন কাঁদে, আশেপাশের ইলেকট্রনিক্স বিকল হয়ে যায়। তার খেলার ছবি আঁকতে গেলে সে শুধু লাল রং ব্যবহার করে, একটি নারীর ছবি, গলায় দড়ি। এক রাতে আরিফ দেখে, অনিমা জানালার পাশে দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছে। অদৃশ্য কণ্ঠ বলছে, তুমি আমার রক্ত, তুমি আমার প্রতিশোধ শেষ করবে। সুন্দরবনের গ্রামে খবর ছড়ায়, অনিমার জন্মের পর থেকে বটগাছের নিচে আবার ফুল ফুটেছে। রক্তলতা ফুল। স্থানীয় কিশোরীরা রাতের বেলা স্বপ্নে এক শিশুর হাত ধরে বটগাছের দিকে টেনে নেওয়ার কথা বলে। গ্রামবাসীরা আরিফ জয়ার বাড়ি ঘিরে ফেলে। তাদের দাবি, শিশুটিকে বলি দিন, নইলে গ্রাম উজাড় হয়ে যাবে। এক ঝড়ের রাতে আরিফের স্বপ্নে গণেশ ওঝা দেখা দেন। তিনি বলেন, নিশিথিনীর আত্মা দুভাগে বিভক্ত, অনিমার শরীরে এবং বটগাছের নিচে। ওদের এক করতে পারলেই শুধু ধ্বংস করা যাবে। জয়া আবিষ্কার করে, গণেশের একটি অচিহ্নিত কবর আছে, সেই কবরে গেলেই নিশিথিনীর সাথে তার আত্মার সম্পর্ক ছিন্ন হবে। পূর্ণিমার রাতে অনিমা হঠাৎ হারিয়ে যায়। আরিফ জয়া তাকে খুঁজতে গিয়ে দেখে, বটগাছের নিচে এক কিশোরী দাঁড়িয়ে। সে অনিমার চেহারা নিয়েছে, কিন্তু চোখ দুটি পুরনো নিশিথিনীর মতো কালো গর্ত। আমি এখন পূর্ণ, নিশিথিনী অনিমার কণ্ঠে বলে, এই শরীরে আমি চিরকাল বেঁচে থাকব। আরিফ ও জয়া গণেশের কবর খুঁড়তে থাকে। মাটি খালি হওয়ার পর তারা পায় একটি ব্রোঞ্জের বাক্স, ভিতরে নিশিথিনীর গর্ভের সেই শিশুর কঙ্কাল ও গণেশের চিঠি, ক্ষমা চাই। আমি তাকে মেরেছি আমার ভয়ে। নিশিথিনী হঠাৎ অনিমার দেহ থেকে বেরিয়ে আসে। সে গর্জন করে, তারা চিহ্ন, আমার সন্তানকে ফেরত দাও। জয়া ব্রোঞ্জের বাক্সটি ভেঙে ফেলে। নিশিথিনীর আত্মা ও শিশুর কঙ্কাল একসাথে মাটির নিচে চলে যায়। অনিমা জ্ঞান হারায়, কিন্তু তার পিঠের বটগাছের চিহ্ন মিলিয়ে যায় না। অনিমা বেঁচে যায়, কিন্তু তার মধ্যে কিছু অমূলক ভয় কাজ করে। সে প্রায়ই বলে, বটগাছটা আমাকে ডাকছে। গ্রামবাসীরা শান্ত হয়, কিন্তু সুন্দরবনের নদীতে নতুন একটি ভাসমান ছায়া দেখা যায়, এক নারী, যার হাতে একটি শিশু। বছরখানেক পর অনিমার স্কুলের শিক্ষক ফোন করেন আরিফকে। অনিমা ক্লাসে সবাইকে ভূতের গল্প শোনায়। সে বলে,
তার একজন বোন আছে যে জলে বাস করে। অনিমা প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে নদীর ধারে দাঁড়ায়। জলের মধ্যে সে যে মেয়েটাকে দেখে, সে তারই মতো, শুধু চুলগুলো একটু লম্বা, চোখ দুটো নীল। আজ মেয়েটি হাসল। অনিমার হাত বাড়াতেই জলের নিচ থেকে সেও হাত বাড়াল। ঠিক তখনই কে যেন পিছন থেকে টান দিল অনিমাকে। জয়ার চিৎকারে সবাই ছুটে এল। অনিমা জলের ধারে অচেতন পড়ে আছে, তার হাতে কাদা মাখা এক টুকরো লাল কাপড়, নিশিথিনীর চুড়ির অংশ। কে তুমি? জয়া কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। নদীর জলে ঢেউ উঠল। উত্তর এল, আমি তৃষ্ণা, অনিমার বোন। মায়ের অভিশাপ আমার ভাগ্যেও লেখা। নিশিথিনীর আত্মা যখন বিভক্ত হয়েছিল, তার একাংশ জলের নিচে চলে যায়। সেই শক্তি থেকে জন্ম নেয় তৃষ্ণা, অনিমার যমজ, কিন্তু জলেই তার বাস। তৃষার শরীর অর্ধেক মানবী, অর্ধেক মাছের পাখনা। তার গলায় নিশিথিনীর গহনা, কিন্তু পা নেই, শুধু জলের ফেনা। তৃষ্ণা অনিমাকে ঈর্ষা করে, তুই আলোতে থাকিস, আমি আধারে। সে রাতে অনিমার স্বপ্নে ঢুকে বলে, তৃষার স্পর্শে নদীর পানি লবণাক্ত হয়, মাছগুলো মরে ভেসে ওঠে। স্থানীয় মাঝিরা বলে, এক জলপরী আছে, যে নৌকা ডুবিয়ে মানুষের প্রাণ খায়। তৃষ্ণা চায় নিশিথিনীর অভিশাপ পূর্ণ করতে। সে জলের নিচে একটি মন্দির বানাচ্ছে, যেখানে অনিমাকে বলি দিলে নিশিথিনী পুনর্জীবিত হবে। সেই গ্রামের শিশুদের অপহরণ করে, তাদের রক্ত দিয়ে মন্দিরের ইট বাঁধে। অপহৃত শিশুরা ফিরে এলেও কথা বলে না, শুধু জলের দিকে তাকিয়ে থাকে। অনিমা তৃষার কথা শুনতে পায়। সে জলের কাছে গেলে তৃষ্ণা তাকে গল্প শোনায়, আমাদের মা চেয়েছিল আমরা দুজন একসাথে থাকব। কিন্তু তোর ভাগ্যে ছিল আলো, আমার অন্ধকার। এক রাতে অনিমা তৃষার হাত ধরে জলের নিচে যায়। সেখানে সে দেখে মৃত নিশিথিনীর প্রতিমা, যার চোখে অনিমার প্রতিবিম্ব। তৃষ্ণা অনিমাকে বলি দিতে চায়। সে জয়ার উপর অভিশাপ দেয়, জয়ার শ্বাস নেওয়া কঠিন হয়, যেন সে ডুবে যাচ্ছে। আরিফ ও স্থানীয় এক সাধু, যিনি নদীর দেবতা খোয়াজ খিজির এর উপাসক, মিলে তৃষার মন্দির ধ্বংস করেন। কিন্তু তৃষ্ণা শেষ পর্যন্ত অনিমাকে ক্ষমা করে। মা আমাদের শত্রু নয়, সে কাঁদে, আসলে আমরা দুই বোন মিলেই মায়ের পূর্ণরূপ। তৃষার মন্দির ধ্বংস হয়, কিন্তু নদীর তলায় থেকে যায় একটি মর্মর পাথর, তাতে লেখা অভিশাপের বীজ অঙ্কুরিত হবে দুই বোনের মিলনে। অনিমা আর তৃষ্ণা শপথ নেয় একে অপরের থেকে দূরে থাকার। কিন্তু প্রতি পূর্ণিমায় নদীর জল থেকে তৃষার গান ভেসে আসে, একদিন তুই আমার হবে।